হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রাজ এডুভেঞ্চার। আমি সোমনাথ রাইজ নিয়ে চলে এলাম তোমাদের একটা নতুন চ্যাপ্টার আর একটা ক্লাস নিয়ে। আজকের চ্যাপ্টার হলো ওয়ান ডাইমেনশনাল ভেলোসিটি, যেটা হচ্ছে কি কোন কোন ইউনিটের কাইনেমেটিক্স বা স্মৃতিবিজ্ঞান যে ইউনিটটা আছে সেকেন্ড ইউনিট তার আন্ডারে আসছে। তো আজকে আমরা জানি যে কাইনেমেটিক্স জিনিসটা কি। কাইনেমেটিক্স জিনিস বলছে কাইনেমেটিক্স, কাইন কথার অর্থ হলো মোশন, আর ম্যাটিক্স কথার অর্থ হলো ম্যাথ। এই মোশন সংক্রান্ত যত রকমের ম্যাথ আছে, গতি সংক্রান্ত যত রকমের ম্যাথ আছে, তার আমরা এই চ্যাপ্টার মাধ্যমে বা এই ইউনিটের মাধ্যমে আমরা বুঝতে পারবো। কিন্তু এখানে সব মোশনের কথা তোমাদের আলোচনা করা নেই। এখানে মোশন তিন ধরনের হয়। এক হচ্ছে ওয়ান ডাইমেনশনাল মোশন, এক হচ্ছে ওয়ান ডাইমেনশনাল মোশন, আর একটা হয় টু ডাইমেনশনাল মোশন, আর একটা হয় থ্রি ডাইমেনশনাল মোশন। ঠিক আছে? কি ওয়ান ডাইমেনশনাল, টু ডাইমেনশনাল, থ্রি ডাইমেনশনাল, এই তিনটে মোশন হয়। ওয়ান ডাইমেনশনাল মোশন কোনটা? ওয়ান ডাইমেনশনাল মোশন ধরো যেটা হচ্ছে কি তোমাদের ধরো একটা রেখা বরাবর কোনো কোনা গতি হচ্ছে, কোনো কণা গতিশীল হচ্ছে, বা একটা রেখা বরাবর কোনো গাড়ি যাচ্ছে, কোনো মানুষ হাঁটছে। তো সেরকম গতিকে বলা হবে কি ওয়ান ডাইমেনশনাল মোশন, বা তোমাদের এনসিইআরটিতে বলা আছে রেক্টিলিনিয়ার মোশন, যাকে বলা হবে একমাত্রিক গতি। আচ্ছা, দ্বিতীয় কেসে কি আছে? টু ডাইমেনশনাল মোশন। তাহলে কোনো মানুষ একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কোনো গাড়ি যাচ্ছে, তখন তার গতিকে বলা হবে কি, যখন একটা অক্ষ বরাবর হবে তখন তাকে বলা হবে কি ওয়ান ডাইমেনশনাল। টু ডাইমেনশনাল মোশন কখন হবে? টু ডাইমেনশনাল ধরো একটা বৃত্তপথে কোনো কণা ঘুরছে, তখন দেখো সে এক্স অক্ষ বরাবরও যাচ্ছে, আবার ওয়াই অক্ষ বরাবরও যাচ্ছে, এক্স অক্ষ বরাবর যাচ্ছে, ওয়াই অক্ষ বরাবর যাচ্ছে। তাহলে তখন দেখো তার গতি টু ডাইমেনশনাল। বা ধরো তোমাদের সিলেবাসে আছে প্রাসের গতি, পরের চ্যাপ্টার ভেক্টরে দেখবো প্রাসের গতি এরকম হয়। তাহলে প্রাসের গতিও কি এক্স অক্ষ বরাবর যাচ্ছে, আবার কোনা ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে যাচ্ছে, তখন তার গতিকে বলা হবে কি টু ডাইমেনশনাল মোশন। থ্রি ডাইমেনশনাল মোশন যখন ধরো একটা এরোপ্লেন যখন আকাশ দিয়ে যাচ্ছে, তখন তার গতিকে যদি বিচার করতে যাই, সেটা হবে থ্রি ডাইমেনশনাল মোশন। বা ধরো একটা স্পাইরাল গতি কি, ধরো কোনো কিছু এরকম কোণা, এটা ঘুরতে ঘুরতে তোমাদের দিকে এগোচ্ছে। ধরো এটা এটা ওয়াই, এটা এক্স, এটা ওয়াই, আর হচ্ছে তোমাদের দিকটা জেড। ঠিক আছে? এটা এক্স, এটা ওয়াই, আর এটা হচ্ছে জেড। যখন কোনো কণা ঘুরতে এরকম যাবে, তখন কি কণা হবে দেখো, তখন সে এরকম বৃত্তপথে ঘুরছে, মানে সে টু ডাইমেনশনাল মোশন করছে। আবার বৃত্তপথে ঘুরতে এরকম ভাবে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ সে এক্স এও যাচ্ছে, ওয়াই ও যাচ্ছে, আর জেটেও যাচ্ছে, তোমাদের দিকটা জেড। তাহলে কি হবে, এক্স ওয়াই জেড তিনটে দিকে যাচ্ছে, তখন সেরকম কোনো গতিকে বলা হবে কি থ্রি ডাইমেনশনাল মোশন। যদিও থ্রি ডাইমেনশনাল মোশন তোমাদের সিলেবাসে নেই, তোমাদের ফিজিক্স সিলেবাসে নেই, কেমিস্ট্রিতে একটু আছে কিছুটা, যেখানে তোমরা গ্যাসের মলিকিউলের গতি থ্রি ডাইমেনশনাল হয়। ওখানে দেখতে হয় এক্স অক্ষ বরাবর গতি, ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর গতি দিয়ে তার গতি শক্তি নির্ণয় করতে হয়, 3kT, টু আরটি, 3RT এরকম আছে। তো সেগুলো তোমরা কেমিস্ট্রিতে গিয়ে দেখবে। টু ডাইমেনশনাল, ওয়ান ডাইমেনশনাল তোমাদের সিলেবাসে আছে, দেখবে রাসের গতিও আছে, বৃত্তীয় গতিও আছে। আর ওয়ান ডাইমেনশনাল ভেলোসিটিতে এখন আমরা পড়াবো আজকের চ্যাপ্টার ওয়ান ডাইমেনশনাল ভেলোসিটি। ঠিক আছে? যদিও এটা কোশ্চেন অ্যান্সার সিরিজ, তার আগে আমরা এই থিওরি কিছুটা ইন্ট্রোডাকশন দিচ্ছি, খুব ডিটেলসে না হলেও ইন শর্টে আমরা দেবো ইন্ট্রোডাকশন। তারপরে আমরা কোশ্চেন অ্যান্সারের মধ্যে প্রবেশ করবো, এক করে আমরা সব কোশ্চেন অ্যান্সার দেখবো। আজকে আমরা চলো ওয়ান ডাইমেনশনাল ভেলোসিটি নিয়ে আমরা একটু আলোচনা করি। ওয়ান ডাইমেনশনাল ভেলোসিটিতে কয়েকটা রাশি খুব গুরুত্বপূর্ণ, যে রাশিগুলো নিয়ে আমাদের ওয়ান ডাইমেনশনাল ভেলোসিটি তৈরি হয়েছে, সেই সব রাশিগুলো এক করে আমি বলছি। দেখো, প্রথমে এক নম্বরে আসি ডিস্টেন্স, বা একে লেখা হয় কি, একে লেখা হয় দূরত্বকে কি দ্বারা দেখানো হয়? দূরত্বকে দেখানো হয় এল দ্বারা, কোথাও কোথাও ডি দ্বারা, যা যে যেরকম ইউজ করেছে। আচ্ছা, দু নম্বর আসছে ডিসপ্লেসমেন্ট, যাকে লেখা হয় এস দ্বারা, বা ডিসপ্লেসমেন্ট অর্থাৎ কি সরণকে কি দ্বারা দেখানো হয়? এস দ্বারা।
তিন নম্বরে আসি দ্রুতি। স্পিড, দ্রুতি, একে দেখানো, একে ভি দ্বারা দেখানো হয়। আর 4 নম্বরে আসি ভেলোসিটি। ভেলোসিটি যাকে লেখানো হয় বেগ, বা কোনো কোনো জায়গায় গতিবেগও দেওয়া থাকে, একেও ভি দ্বারা দেখানো হয়। ঠিক আছে, আচ্ছা তারপরে আসি 5 নম্বরে। 5 নম্বরে আছে এক্সেলারেশন। যাকে বলা হয় ত্বরণ, যাকে বাংলায় বলা হয় ত্বরণ, একে দেখানো হয় এ দ্বারা। ঠিক আছে, আর 6 নম্বর আছে কি জার্ক, যেটা তোমাদের সিলেবাসে নেই, যাকে যে দ্বারা দেখানো হয়, যার বাংলা নাম হচ্ছে হ্যাঁচকা গতি। যাকে কি বলে? হ্যাঁচকা গতি। এই হচ্ছে তোমাদের একমাত্রিক গতিতে এই কয়েকটা রাশি নিয়ে একমাত্রিক গতিকে তৈরি করা হয়েছে। একমাত্রিক গতির মধ্যে এর বাইরে কোনো রাশি নেই, সাপেক্ষে সবকিছুকে বিচার করা হয় সময়ের সাপেক্ষে। এই জন্য প্রত্যেকটার ক্ষেত্রে টাইম খুব ইম্পর্টেন্ট। সময়ের সাপেক্ষে যখন স্থান পরিবর্তন করবে তখন তাকে বলবে দূরত্ব। সময়ের সাপেক্ষে যে স্থান পরিবর্তন করছে তাদের ন্যূনতম দূরত্বকে বলা হবে সরণ। সময়ের সাপেক্ষে যখন দূরত্ব পরিবর্তন করছে তাকে বলা হবে স্পিড বা দ্রুতি। সময়ের সাপেক্ষে যখন সরণের পরিবর্তন হবে তখন তাকে বলা হবে কি? তাকে বলা হবে বেগ। সময়ের সাপেক্ষে যখন বেগ পরিবর্তন হবে তাকে বলা হবে ত্বরণ। সময়ের সাপেক্ষে যখন ত্বরণ পরিবর্তন হবে তাকে বলা হবে জার্ক। ক্লিয়ার হয়েছে? দেখো এই সিকোয়েন্সটা মনে রাখার চেষ্টা করো। যখন দূরত্ব যখন সময়ের সাপেক্ষে পরিবর্তন হবে, দূরত্ব পরিবর্তন হচ্ছে সময়ের সাপেক্ষে, তখন তাকে বলা হবে কি? স্পিড বা দ্রুতি। যখন ডিসপ্লেসমেন্ট বা সরণ যখন সময়ের সাপেক্ষে পরিবর্তন হচ্ছে তখন তাকে বলা হবে ভেলোসিটি বা বেগ। আর যখন বেগ সময়ের সাপেক্ষে পরিবর্তন হবে তখন তাকে বলা হবে ত্বরণ, অর্থাৎ বেগ কমছে বা বাড়ছে তখন তার মধ্যে আসবে ত্বরণ। আর যখন ত্বরণ সময়ের সাপেক্ষে পরিবর্তন হবে তখন তাকে বলা হবে জার্ক বা হ্যাঁচকা গতি। ক্লিয়ার হয়েছে? তো দেখো এখানে এই যে সরণ, তারপরে হচ্ছে বেগ, ত্বরণ, জার্ক, এগুলো হচ্ছে কি? ভেক্টর রাশি। এগুলো কি? এগুলো ভেক্টর রাশি, এগুলো একটা দিক আছে। এইগুলো নিয়েই সব থেকে বেশি আলোচনা আছে এগুলো নিয়ে। ঠিক আছে, তবে প্রত্যেকের জন্য টাইম খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকে চেঞ্জ হচ্ছে কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষে। ক্লিয়ার হয়েছে? এই কয়েকটা রাশি নিয়ে আমরা কি করব? আলোচনা করব। চলো প্রথমেই আসি 1 নম্বরে আসি। 1 নম্বরে আসি দূরত্ব। 1 নম্বর আর 2 নম্বর দুটোই একসঙ্গে আলোচনা করার চেষ্টা করছি। দূরত্ব আর বেগকে নিয়ে, সরণকে নিয়ে আলোচনা করি। দূরত্ব আর সরণকে নিয়ে আলোচনা করি। প্রথমে দূরত্বকে নিয়ে আলোচনা করি। ধরো একটা স্থান আছে, এটা এ, পয়েন্টটার নাম দিলাম, আর একটা স্থানের নাম দিলাম বি, এটা বি পয়েন্ট। এখান থেকে তিনটে রাস্তা আমি নির্বাচন করলাম। এক নম্বর রাস্তা, আরেকটা রাস্তা নিলাম, এটা নিলাম 2 নম্বর রাস্তা, আরেকটা নিলাম 3 নম্বর, এটা নিলাম কি? বা পথ বলতে পারি, 3 নম্বর পাথ নিলাম। 1 নম্বর পাথ, 2 নম্বর পাথ, 3 নম্বর পাথ। তো তিনটে পাথে দূরত্ব প্রথমে কাকে বলছি আসি। দূরত্ব বলছে তাকে যে একটা কণা যে পথ অতিক্রম করছে বা যে দৈর্ঘ্য অতিক্রম করছে, যদি স্থান পরিবর্তন করে, কোনো কণা স্থান পরিবর্তন করলে সে টোটাল যে দূরত্ব অতিক্রম করছে তাকে বলা হবে কি? তাকে বলা হবে কি? দূরত্ব। যেমন এখানে যদি ধরি L1 একক দূরত্ব অতিক্রম করেছে, দৈর্ঘ্য অতিক্রম করেছে, তাহলে দূরত্ব হবে L1। L2 ধরি, এটাকে L2, এটা ধরলাম L1 দূরত্ব অতিক্রম করেছে, আর এটা ধরলাম L2 দৈর্ঘ্য অতিক্রম করেছে, তাহলে এর ক্ষেত্রে হবে L1, এর দূরত্ব হবে L1, এর দূরত্ব হবে কত? L2, এর দূরত্ব হবে L3। ক্লিয়ার হয়েছে? দেখো তিনটে পদ একটা স্থান থেকে অন্য স্থানেই গেছে,
কিন্তু তিনটে পদ আলাদা হওয়ার জন্য প্রত্যেকের দূরত্ব আলাদা আলাদা হয়ে গেছে। হ্যাঁ, দূরত্ব হলো একটা স্কেলার রাশি, ঠিক আছে। দূরত্ব নির্ভর করে কার উপর? সে যে পথটা অতিক্রম করেছে তার পুরো দৈর্ঘ্যের উপর, বাট সময়ের সাপেক্ষে এই পরিবর্তনটা হচ্ছে। হ্যাঁ, যাই হোক, এটা হলো দূরত্ব। আচ্ছা, 2 নম্বর রাশি। 2 নম্বর রাশি, ধরো আমি একটা এখানে বললাম যে একটা ব্যক্তি, ধরো এ একটা পজিশন, সে এখান থেকে পূর্ব দিকে 4 কিলোমিটার গেল, আর এখান থেকে উত্তর দিকে গেল কত? 3 কিলোমিটার। তাহলে তার টোটাল দূরত্ব কত? এখানে আমি বলবো টোটাল দূরত্ব L ইকুয়াল টু 7 কিলোমিটার। এখানে এটা এই দূরত্ব কোনো কি করে, কোনো দিকের উপর নির্ভর করে না, তার মোট যে অতিক্রান্ত যে পথ তাকেই বলা হবে দূরত্ব। তাহলে 7 কিলোমিটার সে পথ অতিক্রম করেছে, তাকে তাই জন্য দূরত্ব হলো 7 কিলোমিটার। কিন্তু সরণের ক্ষেত্রে আসি, সরণ কি? সরণ বলছে, আচ্ছা এর একক কি হবে? এর একক হবে কিলোমিটার, মানে কি দৈর্ঘ্যকে বোঝাচ্ছে, তাহলে এর একক হবে মিটার। আর সিজের একক এসআই একক মিটার, সিজের একক কি? সিজের একক কি বলো? সিজের একক সেন্টিমিটার। আচ্ছা, আর মাত্রা কি? এল, ক্যাপিটাল এল। এবার আছে ডিসপ্লেসমেন্ট বা সরণ। সরণ কি? সরণ বলছে যে কোনো কণা যদি স্থান পরিবর্তন করে, তাহলে এক স্থান থেকে অন্য স্থানে গেলে সে যে যত পথ দিয়ে যাক না কেন, সে এরকম যেতে পারে, এরকম যেতে পারে, ঘুরে ঘুরে যেতে পারে, এটুকু যেতে পারে, সে যেই পথ দিয়ে যাক না কেন, তার প্রাথমিক ও অন্তিম অবস্থানের মধ্যে ন্যূনতম দূরত্ব রয়েছে। ন্যূনতম দূরত্ব দেখো, এখানে 3টে পদ আছে না? 3টে পদ আছে না? তাহলে L1, L2, L3 তিনটেই হচ্ছে। এখানে দেখো L1, L2, L3 তিনটেই হচ্ছে, কিন্তু এখানে দূরত্বকে বোঝাচ্ছে। কিন্তু যে ন্যূনতম দূরত্ব তাকেই বলা হচ্ছে সরণ। তাহলে এখানে কেবলমাত্র একটাই সরণ আছে, যে হচ্ছে L1। তাহলে 3টে পথ থাকলেও সরণ কেবলমাত্র একটা পথকেই নির্দেশ করছে, যে হচ্ছে কি ওদের মধ্যে ন্যূনতম দূরত্ব। তাহলে এখানে বলো, এখানে সরণ কি হবে? এখানে সরণ কি হবে? নিশ্চয়ই সরণ, তাহলে নিশ্চয়ই এদের মধ্যে ন্যূনতম দূরত্ব, অর্থাৎ এই যে পয়েন্টটা একেই বলা হবে, এই দুটো পয়েন্টকে একেই বলা হবে সরণ। তাহলে এটা এস ইকুয়াল টু কত হবে? √3² প্লাস এটা 5 হয়ে যায়, 5 কিলোমিটার। বুঝে গেল কি? তাহলে দেখো এখানে সরণ হয়ে গেল 5 কিলোমিটার। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, দুটো মোস্ট ইম্পর্টেন্ট নোটস লিখে রাখতে পারো। 1 নম্বর নোটস হচ্ছে যে যদি কোনো কণা স্থান পরিবর্তন করে তাহলে তার সব সময়ের জন্য দূরত্ব সরণের থেকে সর্বদাই বেশি হবে, নয় সমান হবে, নয় বেশি হবে। তাহলে আমি যদি লিখি যে স্থান পরিবর্তন করছে, অর্থাৎ কি ডেল এল, অর্থাৎ দূরত্বের পরিবর্তন বা দূরত্ব সব সময় কার থেকে বেশি হবে? ডেল এস, সরণের থেকে বেশি হবে বা সমান হবে। এই পথে দেখো তিনটেই দূরত্ব, এটাও দূরত্ব, এটাও দূরত্ব, এটাও দূরত্ব, কিন্তু এই দূরত্বটা কার সমান? সরণের সমান। ক্লিয়ার হয়েছে কি? এই দূরত্বটা সরণের সমান। মোস্ট ইম্পর্টেন্ট নোট, 2 নম্বর পয়েন্ট। ধরো দূরত্ব কিন্তু কখনোই সরণের থেকে ছোট হতে পারবে না। দূরত্ব কি? অতিক্রান্ত পথ, আর শর্টেস্ট ডিস্টেন্সটা হচ্ছে সরণ। ঠিক আছে, সেটা বুঝে নেবে কিন্তু। আচ্ছা, ধরো এক ব্যক্তি এখান থেকে যাত্রা শুরু করলো, একটা বৃত্ত পথে যাত্রা করে সে আবার এখানে এসে পৌঁছলো। কোথা থেকে যাত্রা শুরু করেছিল? এই এ পয়েন্টে যাত্রা শুরু করেছিল, আবার এ পয়েন্টে এসে পৌঁছচ্ছে। বৃত্তের ব্যাসার্ধ ধরলাম আর। আমাকে বলো তো এখানে দূরত্ব কত আর সরণ কত? দূরত্ব কত, সরণ কত? দূরত্ব কত? দূরত্ব হচ্ছে টোটাল অতিক্রান্ত পথ কত? 2 পাই আর ইউনিট। আর সরণ কত? সরণ হচ্ছে কি প্রাথমিক ও অন্তিম অবস্থানের মধ্যে ন্যূনতম দূরত্ব। প্রাথমিক অবস্থান কত? এখানে। অন্তিম অবস্থান কত? এখানে। এ থেকেই শুরু করেছে, এতে এসে পৌঁছেছে। তাহলে যেখানে শুরু করেছে সেখান থেকে সেখানে এসে পৌঁছেছে, অর্থাৎ কি? অর্থাৎ সরণ 0। অর্থাৎ সরণ 0 মানে কি? যেখান থেকে শুরু করেছে সেখানে এসে পৌঁছেছে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস কনফার্ম হলাম, যে দূরত্ব সরণ 0 হলে দূরত্ব 0 নাও হতে পারে। কি বললাম? মানে এটা লিখে রাখো যে সরণ 0 হলে দূরত্ব নাও 0 হতে পারে। L not is equal to 0, এটা হতে পারে কিন্তু নাও হতে পারে। কেন? কারণ দূরত্ব 0 হলে সরণ 0 হতেও পারে। যেমন দেখো, যদি কোনো কণা স্থান পরিবর্তন না করে, তাহলে স্থান না পরিবর্তন করলে তার দূরত্ব কোনো আছে? কোনো স্থানই পরিবর্তন করেনি, দৈর্ঘ্য অতিক্রম করেনি, তাহলে দূরত্ব 0। এক্ষেত্রে সরণ 0, দূরত্ব 0 হতে পারে। কিন্তু
দূরত্ব থাকে সরণ সেখানে জিরো হতেও পারে। যখন কোন ক্ষেত্রে, যখন যেখান থেকে যাত্রা শুরু করছে সেখানে এসে যখন পৌঁছচ্ছে তখন তার ক্ষেত্রে কি জিরো, তখন তার ক্ষেত্রে সরণ বা ডিসপ্লেসমেন্ট জিরো, বাট কি ডিস্টেন্স বা দূরত্ব জিরো নয়। এই দুটো জিনিস স্টার দিয়ে লিখে নিতে পারো। ক্লিয়ার হয়েছে? চলো আমরা পরের ক্ষেত্রে আসি। পরে কি আসবো? পরে আসবো দ্রুতি আর কি বেগকে নিয়ে আসবো। পরের পয়েন্টে আসি, 3 নম্বর পয়েন্ট। এখানে আসি দ্রুতি, স্পিড। স্পিড আর ভেলোসিটিকে ভি দ্বারাই দেখানো হয়, কিন্তু ঘাবড়াবে না। যখন স্পিড বলবে সেখানেও ভি লিখতে পারো, আর যেখানে ভেলোসিটি বলবে সেখানেও ভি লিখতে পারো। অর্থাৎ দ্রুতি আর বেগ দুটোকেই ভি দ্বারা দেখাতে পারো। প্রথমে আসি দ্রুতি। দ্রুতি কাকে বলছে? দ্রুতি বলছে যে ভি ইকুয়াল টু মোট দূরত্ব বাই মোট সময়, বা এটাকে লিখতে পারো ডেল এল বাই ডেল টি। ডেল এল বাই ডেল টি, গড় দূরত্ব সমান ডেল এল বাই ডেল টি। কেন? কারণ মোট দূরত্ব বাই মোট সময়। আচ্ছা, এই তিনটে ক্ষেত্রে দেখি তো। আমি ধরলাম এখানে সময় লেগেছে t2, এখানে সময় লেগেছে t1, এখানে সময় লেগেছে t3। তাহলে প্রথম ক্ষেত্রে বলো, প্রথম পথের ক্ষেত্রে, 1 নম্বর পথের ক্ষেত্রে, ভি ইকুয়াল টু কত হবে, বা ভি এভারেজ ইকুয়াল টু কত হবে? ভি এভারেজ সমান হবে L1 বাই T1, মোট দূরত্ব বাই মোট সময়। মোট দূরত্ব কত? L1, মোট সময় T1। আচ্ছা, 2 নম্বর পথের ক্ষেত্রে কি হবে? ভি এভারেজ সমান কি হবে? ভি এভারেজ সমান হবে L2 বাই T2। আচ্ছা, 3 নম্বর পথের ক্ষেত্রে কি হবে? L3 বাই T3, তাই না? L3 বাই T3। দেখো এখানে তিনটে পথের জন্য, তিনটে পথ আলাদা আলাদা হওয়ার জন্য এখানে তিনটে পথের ক্ষেত্রে এভারে ভি এর মান বা দ্রুতির মান আলাদা আলাদা হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে কি? তিনটে পথের জন্য আলাদা আলাদা। আচ্ছা, এখানে দেখি তো ভি এভারেজ সমান কত, মানে দ্রুতি ইকুয়াল টু কত? ভি এভারেজ সমান কত হবে? আচ্ছা, আমি ধরলাম এখানে সময় লেগেছে ধরো 2 সেকেন্ড। সময় লেগেছে ধরো 2 সেকেন্ড, এই পুরো রাস্তাটা অতিক্রম করতে 2 সেকেন্ড সময় লেগেছে। তাহলে মোট দ্রুতি, তাহলে গড় দ্রুতি কত হবে? মোট অতিক্রান্ত দূরত্ব 2 পাই আর বাই কত? 2 পাই আর বাই 2। তাহলে 2 কেটে যাবে, থাকবে কত? পাই আর মিটার পার সেকেন্ড। যাই হোক, মিটার পার সেকেন্ড বা ইউনিট লিখে রাখি, ইউনিট। ঠিক আছে কি? এই হলো কি এর এভারেজ স্পিড বা গড় দ্রুতি বলতে পারো। 4 নম্বরে আসি বেগ। বেগকে লেখা হয় কি? ভি ভেলোসিটি। একে কি দ্বারা দেখানো হয়? একে ভি দ্বারা দেখানো হয়। বাট এটা স্কেলার রাশি, তাই এর জন্য ভেক্টর চিহ্ন দিইনি, এটাকে আমি ভেক্টর চিহ্ন দিয়ে দিলাম। তাহলে বুঝে যাবো কি এটা বেগকে বোঝাচ্ছে। চলো, বেগ কি? চলো, এই তিনটে পথের ক্ষেত্রে বেগ বের করো তো। বেগ সমান কি? বেগ সমান বলছে সরণ বাই সময়, বা ডেল এস বাই ডেল টি। বেগ ইকুয়াল টু, মোট চিহ্ন দিচ্ছি কারণ বেগের মানকে বোঝানোর জন্য, সেটা পরে আসছি, ভেক্টরে গিয়ে ক্লিয়ার করবো। তাহলে বেগ সমান কি? ডেল এস বাই ডেল টি। দেখো অনেক জায়গায় তোমাদের লেখা থাকে 9-10 বইতে এস বাই টি অ্যাকচুয়ালি ঠিক নয়, 100% ঠিক নয়। বাট ডেল এস বাই ডেল টি মানে মোট সরণ বাই মোট সময়, যেটা এটা কিন্তু ঠিক, এটা 100% ট্রু। বললাম কি? তাই জন্য এটাকেই লিখবে আজ থেকে এটাকেই লেখার চেষ্টা করবে, ডেল এস বাই ডেল টি। আচ্ছা, তিনটের ক্ষেত্রে বলো তো এই ডেল এস বাই ডেল টি কি? তিনটের ক্ষেত্রে বলো ডেল এস বাই ডেল টি কি? আচ্ছা দেখো তো, এস কাকে বলছে, সরণ কাকে বলছে? সরণ বলছে প্রাথমিক ও অন্তিম অবস্থানের ন্যূনতম দূরত্ব। আচ্ছা, আমাকে বলো তো এইটার ক্ষেত্রে এস কত বলো? প্রথম পথটার ক্ষেত্রে এস কত বলো, সরণ কত বলো? 1 নম্বর পথের ক্ষেত্রে সরণ কত? L1। ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর পথের ক্ষেত্রে সরণ কত দেখি তো? 2 নম্বর পথের ক্ষেত্রে সরণ কত দেখি? দেখো এখানেও আমরা সরণ কাকে বলছি? প্রাথমিক অন্তিম অবস্থার মধ্যে ন্যূনতম দূরত্ব। তাহলে এত বড় পথ অতিক্রম করলেও প্রাথমিক অন্তিম অবস্থার ন্যূনতম দূরত্ব হচ্ছে L1। আর 3 নম্বর পথটা সরি 3 নম্বর পথেও দেখো সে যত পথ অতিক্রম করুক না কেন, তার প্রাথমিক আর অন্তিম অবস্থার মধ্যে যে দূরত্ব তাকে বলা হচ্ছে সরণ, সেটা হচ্ছে কত? L1। তাহলে তিনটে পথের ক্ষেত্রেই সরণ একটাই হবে, সেটা কত? সেটা হলো L1। ক্লিয়ার হয়েছে? তাহলে
প্রথমটার ক্ষেত্রে বলো বেগ কত হবে, v1 কত হবে? প্রথমটার ক্ষেত্রে এটা এখান থেকে এখানে যাচ্ছি, বলো v1 ইকুয়াল টু কত হবে? v1 ইকুয়াল টু কত হবে? এই পথ দিয়ে গেছে কিন্তু তার সময় লেগেছে t2, তো যাই হোক না কেন, তাহলে প্রথম পথটার ক্ষেত্রে অবশ্যই l1 বাই t1। v2 ইকুয়াল টু কত হবে? দ্বিতীয় পথটার ক্ষেত্রে দেখো সেই পথ দিয়ে টাইম বেশি লেগেছে, হয়তো বেশি লেগেছে, টাইম বেশি লেগেছে, বাট ঘটনা কি হলো? টাইম বেশি লেগেছে, বাট ঘটনা কি হবে? সেখানে কত হবে? সরণ কি? সরণ বাই সময়, l1 বাই t2। আর v3 ইকুয়াল টু কত হবে? v3 ইকুয়াল টু কত হবে? l3 বাই l1 বাই t3। এখানে সরণ কত? সরণ নয়, এখানে বেগ কত? এখানে বেগ কত? এভারেজ বেগ কত? এখানে বেগ হচ্ছে কত? 0/2 সেকেন্ড ইকুয়াল টু 0। এখানে দেখো দ্রুতি, এখানে এই গতিতে দ্রুতি 0 নয়, হ্যাঁ দ্রুতি 0 নয় কিন্তু বেগ 0। তাহলে এখানেও একটা পয়েন্ট দিয়ে রাখতে পারো। কি পয়েন্ট দিয়ে রাখতে পারো? যে দ্রুতিও কি হবে? বেগের ডেল ভি ভেক্টর চিহ্ন দিয়ে রাখো, এর সমান হতে পারে বা বেশি হবে সবসময়। কি বললাম? কি দ্রুতি সবসময় কি হবে? বেশি হবে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, আর একটা জিনিস লিখে রাখতে পারো, কি একই জিনিস, যে ডেল ভি ইকুয়াল টু ডেল ভি এ দিয়ে দাও, তাহলে ভেক্টরকে বোঝাচ্ছে। ডেল ভি ইকুয়াল টু 0 হলে ডেল ভি মানে অর্থাৎ, হ্যাঁ এটা ভেক্টর, এটা স্কেলার, এটা হচ্ছে দ্রুতি, মানে এটাকে ভেক্টর চিহ্ন দেখাচ্ছি মানে সেটাকে ভাববে যে বেগকে বোঝাচ্ছি, আর ভেক্টর চিহ্ন দেইনি মানে সেটাকে দ্রুতিকে বোঝাচ্ছি। তাহলে কে জিরো হলে বেগ 0 হলে দ্রুতি নাও 0 হতে পারে, 0 হলেও হতে পারে, না 0 হতে পারে। ক্লিয়ার হয়েছে? চলো এটাকে নির্ণয়। এবার আসি তাৎক্ষণিক বেগের ক্ষেত্রে। তাৎক্ষণিক বেগের ক্ষেত্রে তাৎক্ষণিক বেগ কি? ভি ইনস্ট্যান্টেনিয়াস। ভি ইনস্ট্যান্টেনিয়াস কাকে বলা হচ্ছে? ভেক্টর চিহ্ন মানে কি? বেগ। ভি ইনস্ট্যান্টেনিয়াস। ভি ইনস্ট্যান্টেনিয়াস বলছে যে আমরা লিখছিলাম কি ডেল এস বাই ডেল টি। যদি এখানে লিমিট ডেল টি টেন্ডস টু 0 করা হয়, মানে এই ডেল টিটা খুব ক্ষুদ্র। যেমন ধরো একটা রাস্তা দিয়ে কোনো গাড়ি যাচ্ছে, সেই গাড়ির গতিকে তুমি বিচার করতে গিয়ে গাড়ির গতিকে ধরো আমি ধরলাম প্রায় 0-র কাছাকাছি কোনো একটা সময়, ধরো 0.001 সেকেন্ড। 0.001 সেকেন্ডে যদি বলি তার বেগ কত হবে, তখন সেই যে 0.001 সেকেন্ডে যে বেগটা, তাকেই বলা হবে কি? ইনস্ট্যান্টেনিয়াস বেগ বা তাৎক্ষণিক বেগ। সেই তাৎক্ষণিক বেগের মান কত হবে? তাৎক্ষণিক বেগের মান কি হবে? ওই 0.001 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করছে বা যে ন্যূনতম দূরত্ব অতিক্রম করছে বাই 0.001 সেকেন্ড, মানে দূরত্ব বাই অতিক্রান্ত সরণ বাই সময়। তাহলে সরণ কত? সরণ নিশ্চয়ই ওই কম সময়ে কণার সরণ নিশ্চয়ই ক্ষুদ্র হবে। সেই ক্ষুদ্র সময়কে দেখানো হচ্ছে কি, এটাকে লেখা হচ্ছে কি ds বাই ডিটি। VINS ইকুয়াল টু ds বাই ডিটি। এই ds বাই ডিটির অর্থ হলো ক্ষুদ্র সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তন। হ্যাঁ, ক্ষুদ্র সময়, খুব স্মল টাইম, খুব কম সময়ের সাপেক্ষে কি করছি? সরণের যে পরিবর্তন, তাকেই বলা হচ্ছে কি বলা হচ্ছে? তাৎক্ষণিক বেগ। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, চলো এসের কোনো মান দেওয়া থাকলে তাকে টি সাপেক্ষে ডেরিভেটিভ করো, পেয়ে যাবো হচ্ছে বেগ। ক্লিয়ার হয়েছে? চলো এরপরে আসি ত্বরণ। 5 নম্বর কি আসবো? ত্বরণ। যাকে দেখানো হয় কি দ্বারা? এ দ্বারা। ত্বরণ কাকে বলছে? ত্বরণ হচ্ছে কি, যে সময়ের সাপেক্ষে বেগের যে পরিবর্তন। ধরো কোনো একটা কণা এখান থেকে এখানে যাত্রা শুরু করছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে। ধরো এখানে v1 বেগ ছিল, অন্তিম বেগ v2। ধরো এখান থেকে এতে সময় লেগেছে টি সেকেন্ড লেগেছে। হ্যাঁ, যদি এই দূরত্বটাকে বা এই দৈর্ঘ্যটাকে, সরণটাকে এস ধরে নিই,
তাহলে বলবো যে ত্বরণ ইকুয়াল টু v2 মাইনাস v1 বাই টি, বা একে লিখতে পারো ডেল ভি বাই ডেল টি। একক সময়ে বেগের যে পরিবর্তন হচ্ছে তাকেই বলা হচ্ছে কি ত্বরণ। এখানে এ ইনস্ট্যান্টেনিয়াস কাকে বলবো, মানে তাৎক্ষণিক ত্বরণ কাকে বলবো? তাৎক্ষণিক ত্বরণ ইকুয়াল টু বলা হচ্ছে এ ইনস্ট্যান্টেনিয়াস বা তাৎক্ষণিক ত্বরণ। তাৎক্ষণিক ত্বরণ ইকুয়াল টু বলা হচ্ছে, তাৎক্ষণিক ত্বরণ কি হবে, যে ডেল টি খুব ক্ষুদ্র হবে। হ্যাঁ, ডেল টি খুব ক্ষুদ্র হলে এটা হয়ে যাবে ডিভি বাই ডিটি। কি হচ্ছে, ক্ষুদ্র সময় সাপেক্ষে বেগের যে পরিবর্তন তাকেই বলা হচ্ছে এ ইনস্ট্যান্টেনিয়াস বা তাৎক্ষণিক ত্বরণ। ঠিক আছে, আর একে অ্যাকচুয়ালি কি বলবো তাহলে? অ্যাকচুয়ালি অবকলের ভাষায় বললে কি বলবো, যে সময়ের সাপেক্ষে বেগের অবকল হলো ত্বরণ। সময়ের সাপেক্ষে বেগের অবকল হলো ত্বরণ। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এটা ইকুয়াল টু, আমি যদি ভির জায়গায় কি বললাম, এটা একটা ফর্মুলা মনে রাখতে পারো। আচ্ছা, ভির জায়গায় আমি কি বলতে পারি, তাহলে ভির জায়গায় যদি আমি বসাই কি ডিএস বাই ডিটি, ভির জায়গায় কি বসালাম ডি ইন্টু ডিএস বাই ডিটি বাই ডিটি, তাহলে হয়ে যাবে, দেখো এটা হয়ে যাবে যে এ ইকুয়াল টু এ ইনস্ট্যান্টেনিয়াস হলো ডি টু এস বাই ডিটি টু। মানে এখান থেকে আরেকটা জিনিস পেলাম, দেখো মজার জিনিস, এখানে দেখো যে সরণকে সময়ের সাপেক্ষে দুবার অবকল করো পেয়ে যাবে ত্বরণ। সরণকে সময়ের সাপেক্ষে দুবার অবকল করো পেয়ে যাবে ত্বরণ। ক্লিয়ার হয়েছে? দেখো দেখো প্রথমে কি করলাম, প্রথমে সরণকে সময়ের সাপেক্ষে তো অবকল করলাম, পেলাম বেগকে, আবার বেগকে সময়ের সাপেক্ষে অবকল করলাম, পেলাম ত্বরণকে। তাহলে দেখো অ্যাকচুয়ালি কি হলো, সরণকে দুবার ডেরিভেটিভ করলাম না, এলো ত্বরণ। আচ্ছা, এর আরেকটা ফর্ম আছে, আরেকটা ফর্ম আছে এ ইকুয়াল টু কি বলছি ডিভি বাই ডিটি, তাই তো, ডিটি। একটা কাজ করি, উভয় পক্ষে ডিএস ডিএস গুণ করে দিই, ডিএস ডিএস গুণ করে দিই। এবার দেখো তো বাবু, উভয় পক্ষে ডিএস ডিএস গুণ করলাম। আচ্ছা, এখানে দেখো তো এই ডিএস বাই ডিটি মিলে কি আসবে, ডিএস বাই ডিটি মিলে কি আসবে, ডিএস বাই ডিটি মিলে আসবে কি বেগ। তাহলে এ ইকুয়াল টু আমি বলতে পারি ভি ইন্টু ডিভি বাই ডিএস। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট ফর্ম, এটাও তোমরা লিখে রাখো। কি বললাম, এ ইকুয়াল টু ভি ডিভি বাই ডিএস, আর এটা বললাম এ ইকুয়াল টু ডিভি বাই ডিটি, আর এটা বললাম কি ডিএস ডি টু এস বাই ডিটি টু। এই হচ্ছে ত্বরণের তিনটে ফর্ম। ক্লিয়ার হয়েছে? পরে আসি, চলো নোট ডাউন করো। লাস্ট তোমাদের ছিল 6 নম্বর। 6 নম্বর ছিল কি জার্ক। জার্ক তোমাদের সিলেবাসে নেই, তোমরা যখন কলেজে ফিজিক্স নিয়ে পড়াশোনা করবে, পিওর ফিজিক্স নিয়ে, তখন দেখবে এই জার্ক শব্দটা তোমরা খুঁজে পেয়েছো। জার্ক কি, জার্ক কি 6 নম্বর। জার্ক কি, জার্ক হলো যে সময়ের সাপেক্ষে, মানে জে ইকুয়াল টু লেখা হবে, জে ইকুয়াল টু লেখা হবে ডেল এ বাই ডেল টি, অর্থাৎ সময়ের সাপেক্ষে ত্বরণের যে পরিবর্তন হচ্ছে, সময়ের সাপেক্ষে যে ত্বরণের পরিবর্তন হচ্ছে, বা লিখতে পারো কি ডি এ বাই ডিটি, যখন সময়ের সাপেক্ষে ত্বরণের যখন পরিবর্তন হচ্ছে তখন তাকে বলা হচ্ছে জার্ক। যেমন তোমরা যদি জার্ক রিয়েল লাইফে এক্সপেরিমেন্ট করতে চাও, তাহলে তোমরা একটা কাজ করবে, বাইক বা স্কুটিতে যখন বেগ বাড়াচ্ছ তখন দেখবে তোমাদের স্কুটিকে আস্তে আস্তে টানছো, স্কুটির বা বাইকের এক্সেলেটর আস্তে আস্তে যাচ্ছ। তোমরা মাঝে মাঝে এরকমও করো, ছেলেরা কি করো, এটা ছেলেরাই বেশি করে দেখেছি, যে কি করে এক্সেলেটরকে মাঝে মাঝে কি করে এক্সট্রিম ভাবে তারা চাপে। যদিও বিভিন্ন কারণ আছে, বিভিন্ন কারণে এক্সেলেটরকে চাপে, তো যাই হোক এটা ঠিক নয়। তবুও দেখবে একবার দেখবে গাড়ি যখন কি করবে, গাড়ি তখন সামনের দিকে হঠাৎ করে তার বেগকে বা ত্বরণকে বাড়ানোর চেষ্টা করবে। কি বললাম, তখন সেই গতি কিছুটা হ্যাঁচকা গতি বা কেউ টানছে বলে মনে হচ্ছে, তখন সেই গতিটাকে জার্ক বলা হয়, সেই গতিটাকে বলা হয় হ্যাঁচকা গতি বা জার্ক। ক্লিয়ার হয়েছে কি? হ্যাঁ, সময়ের সাপেক্ষে যখন ত্বরণের পরিবর্তন হবে, কি বললাম, ত্বরণ বাড়ছে বা কমছে, তখন আসবে কি জার্ক। এটা যদি তোমাদের সিলেবাসে নেই, তাই জন্য বিশদ আলোচনা করলাম না, এটুকুই তোমরা ক্লিয়ার রাখো।
আচ্ছা, এর মাত্রাগুলো তোমাদের বলা হয়নি যদিও, তোমরা মাত্রাগুলো আশা করি পেরে যাবে। দেখো যদি যেমন ছিল কি, যে প্রথম ছিল ভেলোসিটি বা দূরত্ব বা সরণের মাত্রা। প্রথমে সরণের মাত্রা ছিল, সরণ কি, সরণের মাত্রা এল কে দ্বারা বোঝা যাচ্ছে। ভেলোসিটি এসছে তারপরে, ভেলোসিটির মাত্রা কি, সরণ বাই সময়, মানে এল বাই টি, অর্থাৎ এল টি ইনভার্স। তারপরে কি আসবে, তারপরে আসে ত্বরণ। ত্বরণ ইকুয়াল টু কি হবে, বেগ বাই সময়, বা সরণ কি বলে, সরণ বাই সময়ের স্কোয়ার, এটাও এসছে। তাহলে কি হবে, বা হবে কি, যে এল টি টু দি পাওয়ার মাইনাস টু, বা এল বাই টি স্কোয়ার বা এল টি টু দি পাওয়ার মাইনাস টু, যারকে কি আসবে, এল টি টু দি পাওয়ার মাইনাস থ্রি। ক্লিয়ার হয়েছে কি? এইভাবে তোমার মাত্রাগুলো করে নিতে পারবে, এককগুলো তোমরা পেরে যাবে। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা কি কি জানলাম, আমরা আজকে জানলাম কি, আজকে জানলাম যে সরণ, প্রথমে জানলাম দূরত্ব, তারপরে জানলাম সরণ, তারপরে জানলাম দ্রুতি, তারপরে জানলাম বেগ, তারপরে জানলাম ত্বরণ, তারপরে জার্ক জানলাম। এই হচ্ছে কয়েকটা জিনিস। এবার আমরা আসবো যে এদের মধ্যে সম্পর্ক কি কি। আমরা যে দেখলাম কি, এদের মধ্যে একটা করে সম্পর্ক দেখলাম, কিন্তু যদি যে সরণ দেওয়া আছে, বেগ বের করতে পারলে তুমি সরণকে ডেরিভেটিভ করো বা টি দিয়ে ভাগ করে দাও, তুমি পেয়ে যাবে বেগ। কিন্তু যদি বেগ দেওয়া থাকে সরণে যেতে হয় তখন কি করবে, বা যদি ত্বরণ দেওয়া থাকে বেগে যেতে হয় তখন কি করব, এগুলো আমরা এবার আলোচনা করব। চলো আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে এদের মধ্যে সম্পর্ক নিয়ে আসছি আর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন নিয়ে আসছি। ক্লিয়ার হয়েছে? থ্যাংক ইউ, জয় হিন্দ।